হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের ড্রামায় তোমরা এমন একটা বলদ ফ্যামিলিকে দেখতে যাচ্ছ যাদের কর্মকাণ্ড দেখে তুমি হাসতে বাধ্য। আজকে এক্সপ্লেইন করব দ্য সাউন্ড অফ ইউর হার্ট ড্রামাটা। ড্রামার নাম দ্য সাউন্ড অফ ইউর হার্ট, তবে সত্যি বলছি এই ড্রামার নাম হওয়া উচিত ছিল দ্য সাউন্ড অফ ইউর বেলি, কারণ এই ড্রামা দেখার পর তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। যার IMDb রেটিং 8.1 আউট অফ 10। আজকের ড্রামার মেইন কার্টুন সিউক, যে নিজেকে একজন মহান ওয়েবটুন আর্টিস্ট মনে করত, তবে তার আশেপাশের মানুষেরা তাকে মহান তো দূরের কথা, তাকে একটা বোকা লম্বা খাম্বা ছাড়া আর কিছুই মনে করতো না। আর সেটা কেন, ওটা তো তোমরা ড্রামা দেখলেই বুঝবা। সিওককে দেখলে মনে হয় যে কট খাওয়া শব্দটা তার জন্মের সার্টিফিকেটে লিখে দেওয়া হয়েছে, কারণ সে পদে পদে কট খায়। তার জীবনে স্বাভাবিক কোনো ঘটনা ঘটেই না, সে সব সময় কোনো না কোনো বিপদে জড়িয়ে যাবেই। পড়ালেখা খেলাধুলা কোনো কিছুতেই ভালো না, সে জীবনে একটা মাইয়াও পটাইতে পারে নাই। এটা হলো সিওকের মা, যিনি মনে করেন সিওকের বাবার সাথে বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছাড়া আর কোনো কিছুই না, কারণ এই বিয়ের কারণে তিনি সিওক আর জুনচোয়ের মতো দুই বলদের মা। এটা হলো সিওকের বাবা। সিওকের বাবা খুবই অলস মানুষ, তার জীবনে ঘুমটাই সবচাইতে বড় লক্ষ্য। তার একটা ফ্রাইড চিকেনের দোকান আছে, প্রতিদিন দোকান খোলার পর তিনি 5 মিনিট ওয়েট করেন, এরপর কাস্টমার না আসলে তিনি বাড়িতে চলে যান, কারণ তাকে ঘুমাতে হবে। আর তিনি চলে গেলেই তার দোকানে কাস্টমার চলে আসে। এটা হলো সিওকের ভাই জুনচো। জুনচোকে দেখে মনে হয় যে নিজের ভাইকে কট খাওয়ানো শব্দটা তার জন্মের সার্টিফিকেটে লিখে দেওয়া হয়েছে, কারণ আজ পর্যন্ত সিউক যতবারই কট খায়, যতবারই ঝামেলায় পড়ে, তার পেছনে তার ভাই, মহান ভাই জুনচোয়ের হাত থাকবেই। এরপর ফাইনালি অনেক রাত হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে আসে, আর তারপর তারা মারামারি ঝগড়াঝাটি করে একটু খাওয়া দাওয়া করে। এরপর পরদিন জানা যায় সিউকের বাবার দ্বারা দোকান না চলায় তিনি এই পর্যন্ত বিভিন্ন কিছু করেছেন ইনকাম করার জন্য, বাট তার দ্বারা কোনো কাজই ভালো মতো হয় নাই। এই যে যেমন তিনি একটা টয় কোম্পানিতে পুতুলের চোখ লাগানোর কাজ পেয়েছিলেন, তাকে বলা হয়েছিল আপনি যদি পুতুলে 100টি চোখ লাগাতে পারেন তাহলে আপনাকে $8 করে দেওয়া হবে। সিউকের বাবা বলে, আরে এটা একটা কাম হইলো, আমি অনেক সুন্দর করে চোখ লাগিয়ে দিব। এই বলে তিনি তার কাজ শুরু করে দেন। এরপর দেখা যায় সিউকের বাবা একটা পুতুলের মধ্যেই 100টা চোখ লাগিয়ে দিয়েছেন। আর তারপর আর কি, এত ট্যালেন্ট দেখে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আর তাই তার দ্বারা কোনো কাজই ঠিক মতো না হয় তিনি আজকে অ্যাক্টিং করার ডিসিশন নিয়েছেন। মুভির জন্য শুরু ছিল নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার যুদ্ধের এক দৃশ্য। সিওকের বাবাকে দেওয়া হয় নর্থ কোরিয়ান আর্মির রোল। সিওকের বাবা একজন সফট হার্টেড মানুষ, যার কারণে অ্যাক্টিং এর সময় সাউথ কোরিয়ান আর্মির মরে যাওয়ার দৃশ্য দেখে তিনি কেঁদে দেন। ডাইরেক্টর রাগে যখন সিওকের বাবাকে জিজ্ঞেস করে যে তিনি কাঁদছেন কেন, তখন তার বাবা বলে যে এদের অভিনয় এতটাই সুন্দর যে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো। ডাইরেক্টর সিওকের বাবার এত ঢং দেখে তাকে বলে তিনি হয়তো তার রোলটা ভুলে গিয়েছেন, তাই তার উচিত সাইডে যেয়ে একটু প্র্যাকটিস করা। সিওকের বাবা কাজ থেকে একটু সময়ের জন্য বিরতি পেল। এই সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা যায়? সুযোগ পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর এই মিস্টার অলস ঘুম থেকে উঠলে দেখে রাত হয়ে গেছে, আর অবভিয়াসলি সবাই তাকে রেখেই চলে গিয়েছে। বেচারা। এদিকে আমরা সিওককে দেখি রাস্তায় টই টই করে বেড়াতে বেড়াতে হঠাৎ তার হাগুর চাপ ধরে, সে দৌড়ে পাবলিক টয়লেটে যায়। বাট দুর্ভাগ্যবশত সেখানে অল্পই টিস্যু ছিল, সে সবটা টিস্যু নিয়ে নেয়। কিছু করার নাই, এই অল্প টিস্যু নিয়েই তাকে হাগু দিতে হবে। সে হাগু দেওয়ার সময় টয়লেটে এমন সাউন্ড হচ্ছিল যেন ভিতরে বোমা ব্লাস্ট হচ্ছে। আশেপাশের সবাই হাসতে থাকে। বেশ কিছুক্ষণ টয়লেটে বোমা ব্লাস্ট করার পর অবশেষে সিওকের হাগু শেষ হয়, কিন্তু তখনই টয়লেটের বাইরে এক লোক এসে তাকে বলে, এক্সকিউজ মি, আপনার কাছে একটু টিস্যু হবে, আমি বোমা ব্লাস্ট করব। সিওকের কাছে তখন অল্প একটুই টিস্যু ছিল। সে ভাবে যে সে এটা লোকটাকে দিয়ে দিবে, কারণ তার বোমা ব্লাস্ট করা শেষ। তাই সে যখন লোকটাকে টিস্যু দিবে তখনই তার হাত লেগে তার প্যান্টটা পড়ে যায়, আর লোকটা সিওকের প্যান্ট নিয়েই নিজের বোমা ব্লাস্ট করতে চলে যায়। আর সিওক তো তখন আয় হায়। এদিকে টিভিতে নিউজে সবাইকে সতর্ক করা হচ্ছে, কারণ নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে ধ্বংস করার জন্য তাদের কিছু সৈন্য চুপে চাপে সাউথ কোরিয়াতে পাঠিয়ে দিয়েছে। পুরো সাউথ কোরিয়া এখন নর্থ কোরিয়ার ভয়ে আতঙ্কে আছে। এক লোক তার কারের রেডিওতে এই খবরই শুনছিল। তখনই সিওকের বাবা লোকটার কাছে লিফট চায়। লোকটা তো সিওকের বাবার দিকে তাকাতেই চিল্লাতে শুরু করে, আর দ্রুত সেখান থেকে তার কার নিয়ে দৌড়ে পালায়, কারণ তিনি মনে করেছেন মাত্র খবরে শোনা নর্থ কোরিয়ান সোলজারকে তিনি দেখে ফেলেছেন। তাই জানের ভয়ে তিনি কলিজা হাতে নিয়ে পালান। বেচারা সিওকের বাবা কিছুই বুঝতে পারলো না যে তাকে দেখে লোকটা এমন ভূতের মতো চিল্লালো কেন। এদিকে বেশ কিছুক্ষণ থেকে সিওক বাথরুমে আটকে থাকায় একটা প্যান্টের জন্য তার ভাইকে মেসেজ দেয়।
তবে তার স্বার্থপর ভাই তাকে সরাসরি না করে দেয় যে সে আসতে পারবে না। এরপর ওই বলদ লোকটাকে দেখানো হয় যে নিজের পিছন পরিষ্কার করার জন্য সিউকের প্যান্ট নিয়ে গিয়েছিল। ওই লোকটা আর কেউ না, বরং সিউকের ভাই জুংচুই ছিল। সে হাগু দিয়ে সিউকের প্যান্ট দিয়ে পিছন পরিষ্কার করে সেটা ডাস্টবিনে ফেলে চলে যায়। এদিকে বেচারা সিউক ভাবতে থাকে সে কি আন্ডারপ্যান্ট পরেই বাইরে যাবে। ওইদিকে এবার সিউকের বাবা হাঁটতে হাঁটতে একটা ইনফরমেশন সেন্টারে আসে। সেখানে থাকা মহিলাটাকে সে জিজ্ঞেস করে যে সে কিভাবে শহরে যেতে পারে। মহিলাটা তো নর্থ কোরিয়ান সোলজার দেখে চিল্লাতে শুরু করে। সিউকের বাবা তার চিল্লানো থামানোর চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না। তিনি এখনো বুঝতে পারছেন না যে আসলে কেন সবাই তাকে ভয় পাচ্ছে। মহিলার চিল্লানি দেখে তিনিও সেখান থেকে ভয়ে পালান। যেতে যেতে তিনি একটা বুড়ো মহিলার বাড়িতে চলে আসে। এই মহিলা সিউকের বাবাকে দেখে তাকে খাবার খেতে দেন আর তাকে জিজ্ঞেস করেন, বাবা তুই এতদিন কোথায় ছিলি? আমি তোর জন্য অনেক চিন্তা করেছি। সিউকের বাবা তো বুঝতেই পারছিল না যে এই মহিলা এসব কি বলছে, বাট পরে তার ঘরে থাকা ছবি দেখে বুঝতে পারে যে মহিলার ছেলে একদমই তার মতো দেখতে, আর তার ছেলেও একজন সৈনিক ছিল। সে খুব সম্ভবত মারা গিয়েছে, তবে এই মহিলা বিশ্বাস করতো তার ছেলে বেঁচে আছে। এদিকে ওই মহিলা গ্রামের সবাইকে জানিয়ে দেয় যে তাদের গ্রামে নর্থ কোরিয়ান সোলজার ঢুকে গিয়েছে। তাই গ্রামের লোকেরা তখন লাঠি নিয়ে সিউকের বাবাকে খুঁজতে থাকে। গ্রামের লোকেদের আসার শব্দ পেয়ে বুড়ি মহিলা সিউকের বাবাকে বাঁচিয়ে নেয় তাদেরকে মেরে। এরপর সিউকের বাবা মজার মজার খাবার খেয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় বুড়ি মহিলা তাকে সাথে করে কিছু আলু দিয়ে দেয়, যেগুলো তার গাছের আলু ছিল। তিনি সিউকের বাবাকে এটাও বলেন সিউকের বাবা যাতে দ্রুত বাড়িতে ফিরে আসে। এদিকে সিউক যেহেতু আবারও হাগু দিয়েছে তাই তার আবারও টিস্যুর দরকার, তবে তার কাছে শুধু এতটুকুই টিস্যু আছে যেটা দিয়ে অবশ্যই কোনো কাজ হবে না। তাই সে আর কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা আন্ডারপ্যান্ট দিয়ে পিছন পরিষ্কার করার মহান সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে গ্রাম থেকে শহরের দিকে যাওয়া এক বাসে দুজন কোরিয়ান সোলজারের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই সিউকের বাবা বাসে ওঠে আর তাদেরকে বলে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। সিউকের বাবাকে দেখে এবারও বাসের সবাই কাঁপতে থাকে, এমনকি কোরিয়ান সোলজাররাও ভয়ে কোনো কিছু বলতে পারে না। সিউকের বাবা তাদেরকে বলে তোমাদেরকে কি আর্মিতে কোনো ম্যানার্স শিখায় নাই? একে অপরের মধ্যেই ঝগড়া শুরু করে দিয়েছো। নর্থ কোরিয়া যদি অ্যাটাক করে তাইলে কি তোমরা সামলাইতে পারবা? সাউথ কোরিয়ান সোলজাররা বুঝতেই পারছিল না যে তারা কি জবাব দিবে, হ্যাঁ নাকি না। বাসে এক আতঙ্কিত অবস্থা। এদিকে সিউক তার আন্ডারপ্যান্টটা ইউজ করে ফেলেছে, প্লাস অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, তাই বাড়ি তো যেতে হবে। এই জন্য আর কোনো উপায় না থাকায় সে ভাবে এই ট্যাপটা দিয়ে সে কোনোভাবে তার টুনটুনি ঢেকে বাইরে বের হবে। কিন্তু তখনই তার মনে হয় না, টুনটুনি ঢাকার চেয়ে মুখ ঢাকলে সবচাইতে ভালো হবে, কারণ এভাবে কেউ তাকে চিনতে পারবে না যে সে কে। আর এরপর প্ল্যান অনুযায়ী সিউক ট্যাপ দিয়ে মুখ ঢেকে বেরিয়ে পড়ে রাস্তায়। তার আশেপাশের মানুষ তার টুনটুনি দেখে চিল্লাতে থাকে, স্পেশালি মেয়েরা। রাস্তায় একদম চিল্লা চিল্লি শুরু হয়ে যায়। সিউক ভাবতে থাকে আচ্ছা ব্যাপার না, ওরা আমার টুনটুনি দেখছে কিন্তু আমার ফেস দেখা নেই, আমার চিনতে পারবো না কোনোদিনও। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই ট্যাপটা অন হয়ে যায় আর স্ক্রিনে তার ছবি থাকায় সবাই তাকে দেখে ফেলে। তবে গাথাটা এটা জানে না যে ট্যাপটা অন হয়ে গিয়েছে। সে এভাবেই দৌড়াতে থাকে এক বিশাল কনফিডেন্ট নিয়ে যে কেউ তাকে চিনতে পারছে না, তার মুখ ঢাকা। এভাবে সিউক টিভিতে লাইভে চলে আসে। সিউকের মা টিভিতে এই কাহিনী দেখে বলতে থাকে ছি ছি ছি, দুনিয়ায় কত ধরনের আজব মানুষ আছে, এদের মা কি এদের কোনো শিক্ষাই দেয় নাই যে রাস্তায় এমনি বাইরে রয়ে গেছে? ছি 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 ছি, না জানি কোন গাধার বাচ্চাটা এটা। এরপর নেক্সট নিউজে দেখা যায়, বলা হচ্ছে যে সেই নর্থ কোরিয়ান আর্মিকে পাওয়া গিয়েছে। সেই আর্মি কোরিয়ার মাসো এলাকার এক ইনফরমেশন টেবিলে থাকা এক মহিলাকে হত্যা করার চেষ্টা করেছে। মহিলা পুলিশকে কল করায় পরবর্তীতে সেই নর্থ কোরিয়ান আর্মি সেখান থেকে পালায়। সিউকের মা টিভিতে এসব দেখে অনেক ভয় পেয়ে যায় যে হায় হায় দেশের কি অবস্থা। এদিকে সিউকের বাবা বাসে বসে তার নকল বন্দুক দেখছিল। তখনই বাসের মহিলারা কাঁদতে শুরু করে দেয়। সবাইকে এভাবে কাঁদতে দেখে সিউকের বাবা বলে কি হয়েছে তোমরা এভাবে কাঁদছো কেন? এদিকে কোরিয়ান আর্মি দুজন ভেবে নেয় তাদেরকে তাদের দেশকে বাঁচাতেই হবে। এই ভেবে তারা চান্স খুঁজে সিউকের বাবাকে খপ করে ধরে নেয় আর সবাই মিলে তাকে জাপা মেরে আটকে রাখে। আর ওইদিকে সিউককেও সবাই ধরে নেয়। শহরবাসীকে এইভাবে নাচতে নাচতে নিজের টুনটুনি দেখানোর কারণে তাকে পুলিশ স্টেশনে আনা হয়। সিউক তার দুঃখে ভরা হাগুর কাহিনী পুলিশ অফিসারকে জানায় আর বলে তার কাছে আর কোনো উপায় ছিল না এটা করা ছাড়া। পুলিশ অফিসার তখন বলে কিন্তু তুমি তো তোমার টি শার্ট খুলে তোমার টুনটুনি ঢেকে বাইরে আসতে পারতে। পুলিশ অফিসারের এই মহান কথা শুনে এই গাধাটা হাক্কা বাক্কা হয়ে যায় যে তার মাথায় ওই টাইমে এত ফালতু আইডিয়া কেন আসলো, টি শার্টের আইডিয়া কেন আসলো না। তখনই পুলিশ স্টেশনে সিউকের বাবাকে আনা হয়। বাপ্পুরা একে অপরকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু একে অপরের অবস্থা দেখে মুখ সরিয়ে নেয় যেন তারা একে অপরকে চিড়েই না। সিউকের বাবাও তার দুঃখে ভরা কাহিনী পুলিশকে শোনায়, বাট পুলিশের দাবি তিনি হাইলি ট্রেইন নর্থ কোরিয়ান আর্মি। এর মধ্যে পুলিশ
সিওকের ফ্যামিলিকে কল করে। তার মা আর ভাই এখানে আসার পর বাপ পোলার এমন অবস্থা দেখে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। আমরা খুব সম্ভবত রং প্লেসে চলে এসেছি, তাই না জুনচু? চল বাসায় যাই, এই বলে তারা চলে যায়। এইভাবেই একটা বড় কট খাওয়ার মাধ্যমে ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখি আজকে সিওক তার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে অনেকদিন পর। সিওক মেয়েটাকে অনেক পছন্দও করত। সেই ফ্রেন্ডের নাম এবং সিওককে জিজ্ঞেস করে যে সে এখন কি করছে। সিওক বলে সে একজন ওয়েবটুন আর্টিস্ট। এবং বলে হ্যাঁ, ছোটবেলা থেকেই তো তোমার এটার শখ ছিল, কিন্তু কেন? সিওক বলে আসলে কেউ যখন আমার ওয়েবটুন দেখে হাসে তখন আমার অনেক বেশি ভালো লাগে। এরকমই কথায় কথায় সিওক এবংকে বলে এবং আমি জানি তোমার একটা সিক্রেট। এবং বলে কি সিক্রেট? স্কুল টাইমে তোমার একটা ক্রাশ ছিল আর আমি জানি সে কে। এবং বলে তুমি কেমনে জানলা? সিওক বলে স্কুল টাইমে আমি আসলেই অনেক হ্যান্ডসাম ছিলাম। আমি যখন স্কুলে এন্ট্রি করতাম তখন আশেপাশে একদম বাতাস বইতো, একদম হিরোদের এন্ট্রি করার মতো। ক্লাসে তুমি বারবার আমার দিকে তাকায় থাকতা। একবার তুমি পানির কলের সামনে দাঁড়িয়েছিলে আর আমি দূর থেকে দৌড়ে সেখানে এসেছিলাম পানি খাওয়ার জন্য। প্রচন্ড গরমের কারণে আমি আমার শার্টটা খুলেছিলাম আর তুমি আমার বডি দেখে আমার দিকে হা করে তাকিয়েছিলে। তখন তুমি আমার বডি দেখে আমার উপর এতই ইমপ্রেস হয়ে গিয়েছিলে যে তুমি আমাকে একটা চকলেট খেতে দিয়েছিলে। তুমি সব সময় আমার দিকে তাকিয়ে থাকতা আমি যখন লাইব্রেরিতে বই পড়তাম। একদিন বৃষ্টির সময় আমার কাছে ছাতা না থাকায় আমি ভিজে ভিজে বাড়ি যাচ্ছিলাম। তুমি তখন দৌড়ে এসে আমাকে একটা ছাতা দিয়ে দিয়েছিলে। আমি ছাতাটা নিতে চাইনি, তবুও তুমি আমাকে অনেক জোর করছিলে। তখন ছাতাটা হঠাৎ করে পড়ে গিয়েছিল আর তুমি শরম পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গিয়েছিলে। আমি জানি তোমার ক্রাশ তো আমি ছিলাম। এবং বলে কি কি আবল তাবল কথা। আসলে ওই দিন হয়েছিল কি, স্যার বলেছিল ক্লাসে সবাইকে একে অপরের সিক্রেট ফ্রেন্ড বানাতে। আমার টোকেনে তোমার নাম এসে পড়েছিল, তুমি আমার সিক্রেট ফ্রেন্ড ছিলে আর তাই আমি তোমার দিকে তাকিয়েছিলাম। কিন্তু তোমার দিকে তাকাতেই তুমি তোমার 32টা দাঁত বের করে ছাগলের মতো হাসি দিয়েছিলে। আর ওই দিন যখন তুমি দৌড়ে আসছিলা পানি খেতে, তারপর যখন তোমার শার্টটা খুলছিলা আমি দেখলাম খাওয়া দাওয়া না করে তুমি শুকায় চ্যাপটা হয়ে গেছিলা। তাই আমি তখন আমার হাতে থাকা চকলেটটা তোমাকে দান করে দিয়েছিলাম আর তুমি আবারও তোমার 32 দাঁত বের করে ভ্যাটকাচ্ছিলা। আর ওইবার লাইব্রেরিতে বই পড়ার সময় তুমি পাগলের মতো নাচানাচি করছিলা। আল্লাহ জানে বইয়ে কি লাইন পড়ে ফেলছিলা যে হাসতে হাসতে তোমার জান দিয়ে দিতেছিলা। তাই তখন আমি তোমার দিকে তাকায় ভাবতেছিলাম যে আমার কপাল কত খারাপ, টোকেনের সিক্রেট ফ্রেন্ড হিসেবে আমি এই গাথাটাকেই পাইছি। আর ওই দিন ছুটির পর বৃষ্টির মধ্যে তুমি লম্বা খাম্বার মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে যাচ্ছিলে। তোমার এত বলদ লাগতাছিল কি যে বলবো। আমার ফ্রেন্ডরা তোমার দিকে তাকায় হাসতেছিল আর আমারে বলতেছিল এবং ওই যে তোর গাধা সিক্রেট ফ্রেন্ড যাচ্ছে। আমার তখন অনেক অপমান ফিল হয়েছিল আর তাই আমি তোমাকে আমার ছাতাটা দিতে আসছিলাম, কিন্তু তুমি ছাতাটা নিতে চাচ্ছিলে না। আর তখনই আমার চোখ পড়ে তোমার নিপলের উপরে। এটা দেখে আমার হাত থেকে ছাতাটা পড়ে যায়। তোমার শার্টটা এতই পাতলা ছিল যে সব দেখা যাচ্ছিল। এরপর তুমি যখন ছাতাটা উঠাচ্ছিলা তখন তোমার পিছন দেখে আমি সেখান থেকে দৌড়ে পালাই আর তুমি তখনও তোমার ছাগলের মতো ভ্যাটকানো বজিয়ে রেখেছিলা। এই সব শুনে তো বেচারা সিওকের মন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এরপর তারা বাড়িতে যাওয়ার সময় লিফটে ওঠার পর দেখে লিফট চলছে না। অনেক চেষ্টা করার পরও লিফট চলছে না, মানে তারা লিফটে আটকা পড়ে গিয়েছে। তারা ইমার্জেন্সি বাটনে প্রেস করে, বাট এতে কোনো লাভ হয় না। তারা সিসিটিভিতেও সাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু আজকে ওই বিল্ডিং এর সিসিটিভিতে গার্ড দিচ্ছিল আর কেউ না, বরং তার বাবা, মানে এই গাধা ফ্যামিলির মেম্বারই। তার বাবার চোখ যদি একবারও ভুলেও যদি সিসিটিভির দিকে পড়তো, সে শান্তিতে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল। অন্যদিকে সিউকের মা যখন বাসায় বসে টিভি দেখছিলেন তখন তার কাছে একটা ফেক কল আসে। তার মাকে বলা হয় আপনার ছেলে সিওক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি টাকা পাঠায় দেন। সিউকের মা তো এই কথা শুনে একদম ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে গাধাটা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো। ফ্রড বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে রাস্তায় হাঁটছিল, তখনই একটা ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। এটা শুনে সিউকের মা বুঝে ফেলে যে এটা ফ্রড কল, কারণ তিনি জানেন তার ছেলে সিউক লম্বা গরুটা আজ পর্যন্ত কোনো মেয়েকে পটাতে পারে নাই, তাই তার পক্ষে কাউকে গার্লফ্রেন্ড বানানো ইম্পসিবল। এদিকে লিফটের ভিতর বেশ কিছুক্ষণ থাকায় সিউকের অক্সিজেনের অভাব হতে থাকে এবং সিউককে বলে ঢং বন্ধ করো। তোমার কি মনে হয় অক্সিজেন শুধু তোমারই দরকার? আমার জন্যও কিছু বাঁচিয়ে রাখো। অক্সিজেন নিয়ে এই দুইটার মধ্যে কারাকারি মারামারি শুরু হয়ে যায় আর ওইদিকে গার্ড একবারও ভুল করেও সিসিটিভিতে চোখ রাখে না। কত ভালো একটা গার্ড। এদিকে তুমুল ঝগড়ার পর এই সিউককে ভর্তা বানিয়ে দেয় আর সব অক্সিজেন নিজে নিতে থাকে। এভাবেই অনেকটা সময় কেটে যাওয়ার পরও তারা লিফট থেকে বের হতে পারে না। পিচ্চি পোলাপাইনের মতো গরু দুটো কাঁদতে থাকে, একে অপরকে জড়িয়ে ধরে। তখনই এই গাধাটার মনে পড়ে যায় যে সে তো
লিফটের বাটনই প্রেস করে নাই। এটা মনে করার পর সে কান্নাকাটি বন্ধ করে একটা ভাবে আসে, একটা হিরো হিরো ভাব নিয়ে এবংকে সরাতে চাইলে এবং তাকে সরতে দেয় না। সিওক ভাবে, ইস আমার কত ভালোবাসে। সে মনে করছিল এবং হয়তো তাকে আসলেই ভালোবাসে, কিন্তু সেটা কনফেস করতে পারছে না। তাই সে এবংকে বলে, তুমি একদমই শরম পেও না, তুমি আমাকে চাইলে সবকিছু খুলে বলতে পারো। এবং তখন বলে, আচ্ছা ঠিক আছে বলি, আসলে আমার কাছে কয়েকটা চকলেট ছিল, আমি তোমাকে হাক করে পিছনে চকলেট খাচ্ছিলাম, কারণ তোমার সামনে খেলে তো তোমারও ভাগ দিতে লাগতো। এটা শুনে তো সিওক তার এত খারাপ লাগে, সে লিফটের বাটন প্রেস করে বাইরে চলে আসে আর এবং লিফট খুলতে দেখে হাক্কা বাক্কা হয়ে যায়। বেচারা সিওক অনেক কষ্ট পায় যে এবং তাকে ভালোবাসে না, তাকে চকলেট দেয় না, তাকে অক্সিজেন দেয় না। এরপর বাড়িতে এসে এবং সিওকে কলে সরি বলে, তাকে রেখে চুপি চুপি চকলেট খাওয়ার জন্য। সিওক এবংকে বলে, তোমার ল্যাপটপে তোমার মেইল চেক করো, আমি তোমাকে একটা মেইল পাঠিয়েছি। মেইল ওপেন করলে এবং দেখে সিওক তাদের আজকের কার্টুন ছবি বানিয়েছে। নিজেকে এত সুন্দর ফানি ওয়েবটুন কার্টুন হতে দেখে এবং অনেক হাসে। সিওক এবংকে হাসাতে পেরেছে, এই বিষয়টা তার কাছে অনেক ভালো লাগে। তখন আমরা তাদের একটা স্কুল টাইমের পাস্টের সিন দেখতে পাই। দেখা যায় ক্লাসে সিওক তার ওয়েবটুন কার্টুন কমিক ভুলে রেখে এসেছে, সেটা আবার নিতে আসলে সে দেখে এবং তার লেখা কমিক পড়ে অনেক হাসছে। এবং এত হাসতে দেখে সে ভেবে নিয়েছিল যে সে একজন ওয়েবটুন আর্টিস্ট হবে আর এভাবেই সবসময় এবংকে হাসাবে। আর এজন্যই তখন যখন এবং তাকে জিজ্ঞেস করেছিল যে সে কেন ওয়েবটুন আর্টিস্ট হলো, তখন সিওক উত্তর দিয়েছিল যে তার কমিক পড়ে কেউ হাসলে তার অনেক ভালো লাগে। এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখি সকাল সকাল সিওক বসে বসে ওয়েবটুন কার্টুন বানাচ্ছে আর তার মাকে অর্ডার করছিল, মা এইটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও। এখন তোমার আমার মার মতো তার মাও দৌড়ে এসে তাকে একটা মাইট দেয় আর বলে, গাধার বাচ্চা, সারাদিন ঘরে বসে ড্রয়িং করস পিচ্ছি বাচ্চাদের মতো, এত অলস কেন তুই, তুই কি গরুর বাচ্চা? পেছন থেকে সিউকের বাবা বলে, না এটা আমার বাচ্চা। সিউকের মা বলে, হ্যাঁ তোমার বাচ্চা বলেই তো এত অলস, গরুর বাচ্চা হলেও ভালো হইতো। গাধাটা এত বড় হয়ে গেছে অথচ একটা নিজের জন্য জাইঙ্গা কেনার মতো টাকা নাই তার। আমি তো আশাই করতে পারি না যে ও আমাকে কিছু গিফট দিবে। তখন সিও করে গেছে আর বলে, তোমাদের কি মনে হয় আমার থাকার কোনো জায়গা নাই তাই তোমাদের কাছে থাকি, আর জীবনও আসবো না এই বাড়িতে? এই বলে সিও ঘর থেকে বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, তোমরা খালি ওয়েট করো, আমি যেদিন একজন ফেমাস ওয়েবটুন আর্টিস্ট হয়ে যাবো ওই দিন তোমরা বুঝবা। তখনই জুনচুর একটা মেসেজ আসে যে আজকে মায়ের বার্থডে, মনে আছে? এইটা শুনে তো সিউক অবাক আর বুঝতে পারে যে কেন তার মা বলেছে যে আমি তো আশাই করতে পারি না যে ও আমাকে কিছু গিফট দিবে। এখন এইটা ভেবে সিউকের মাথা নষ্ট হয়ে যায় যে সে কিভাবে তার মায়ের বার্থডে ভুলে যেতে পারে। সে তখনই চুপি চুপি বাড়িতে যায় আর একটা কাগজে তার মায়ের জন্য বার্থডে নোট লেখে। কার্ডটাতে সে লেখে, মা তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে বড় করে তোলার জন্য, অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরপর সে নেক্সট লাইনটা হ্যাপি বার্থডে লিখতে যাচ্ছিল, কিন্তু তখনই তার বাবা মা চলে আসছিল। তাই সে আর হ্যাপি বার্থডে না লিখে নোটটা সেখানে রেখে ওয়ার্ড্রোবে ঢুকে যায়। সে তার সাথে করে কেকও নিয়ে এসেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর তার বাবা মা ঘরে ঢোকার পর নোটটা পেয়ে নোটটা পড়তে থাকে, তবে তারা খুশি হওয়ার বদলে তারা উল্টোটা ভেবে নেয়। যেহেতু সিওক হ্যাপি বার্থডে লেখার সময়ই পায়নি, তাই তারা ভেবে নেয় সিওক ঘর ছেড়ে দিয়েছে। তারা অনেক বেশি রাগ হতে থাকে যে গাধাটা কত বড় দুষ্ট, তার মায়ের বার্থডের দিন ঘর থেকে পালাইছে সে। সিওকের মা তখন বলে, ইস আমি মনে হয় ছেলেটাকে অনেক বেশি বকে দিয়েছি, না জানি ছেলেটা কোথায় ঘুমাবে এখন, রাস্তায়? কিন্তু তার বাবা বলে, আরে চিন্তা করো না, ছাগলটার রাস্তায় হাগার মতো জায়গা নাই, আবার ঘুমাবে, দেখবা সন্ধ্যার আগে বাসায় এসে পড়বো। এছাড়া সিওক ওয়ার্ডরোবের ভিতর থেকে ভাবতে থাকে, ওরা এত ভুল বুঝে কেন আমারে। সে তাড়াতাড়ি ক্যান্ডেল জ্বালায় সারপ্রাইজ দিয়ে তাদের ভুলটা ভাঙার জন্য। বাট তখনই তার মা বলে, সিওক আমার কাছে অনেকদিন থেকে একটা ড্রয়িং টেবিল চাচ্ছিল, আমি তাকে সেটা কিনে দেইনি, এই জন্যই বেচারা ছেলেটা ঘর থেকে পালাইছে, ভাবতেছি এবার কিনে দিব। এই কথা শুনতে না শুনতেই সিওক ক্যান্ডেল নিভিয়ে ফেলে, কারণ সেভাবে লুকিয়ে থাকলে একটা ড্রয়িং টেবিল পাবে যেটা সে অনেক দিন থেকে চাচ্ছিল। বাট কিছুক্ষণ পর সিউকের মনে হয় যে না, বেরিয়ে গেলেই ভালো হবে, মাকে বার্থডে সারপ্রাইজ দিলে মা অনেক খুশি হয়ে যাবে। এই বলে সে বের হতে ধরলেই জুনচো নিয়ে চলে আসে মায়ের জন্য সারপ্রাইজ। সিওক আর বের হয় না, বাইরে ওরা সবাই অনেক মজা করে কেক কাটে। জুনচো তো তার মায়ের জন্য গিফটও নিয়ে আসে। গিফট ছিল একটা ভালো ফেস মাস্ক। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে আর ওয়ার্ড্রোবের ভিতরে থাকা সিউকের পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। জুনচো
সব খাবার একাই গিলতে থাকে। মা তখন বলে সিউক জপচু অনেক পছন্দ করে, ওর জন্য একটু রাগ খাদকের বাচ্চা। জুনচু তখন ভদ্র ছেলের মতো মুখ থেকে বের করে সিউকের জন্য রেখে দেয়। এভাবেই রাত হয়ে যায়, কিন্তু সিউক এখনো ওয়ার্ড্রোব থেকে বের হয় না। কিন্তু তখনই হঠাৎ সিউকের অনেক বেশি হাগুর চাপ ধরে। সে বেশ কিছুক্ষণ হাগু আটকে রাখার চেষ্টা করে, কিন্তু এভাবে কি আর হয়। সে আস্তে করে বের হয় আর তার বাপ মায়ের চোখ ফাঁকি দিয়ে ওয়াশরুমের দিকে আগায়। কিন্তু এভাবে চুপি চুপি ওয়াশরুমে যাওয়ার সময়ই সিউক একটা বিশাল বড় পাত দিয়ে দেয়, যেটা আবার তার মায়ের কানেও যায়। তার মা ভাবে নিশ্চয়ই সিউকের বাপে পাদ মারছে। সিউক কোনোভাবে নিজের পাছায় হাত দিয়ে বাকি পাদ আটকিয়ে ওয়াশরুমে যায়, আর ওয়াশরুমে যেয়ে বেশ কিছুক্ষণ হাগু দেয়। তবে তার হাগুর সাউন্ডও ছিল বেশ বিকট। সাউন্ড শুনে আমরা বুঝতে পারি সিউক পাতলা পায়খানা করছে। তার মায়ের কানেও এই পায়খানার সাউন্ড যায়, আর তিনি ভাবেন হয়তো সিউকের বাবা পাদ মেরেছে। তাই তিনি সিউকের বাবাকে জোরে চিল্লায় জিজ্ঞেস করেন যে এই বিশাল পাদটা কি তুমি মারছো? ওদিকে সিউক ভাবে যে হয়তো তার মা মনে করেছে যে বাথরুমে তার বাবা আছে, তাই সে তার বাবার কণ্ঠে বলে যে হ্যাঁ আমি হাগু দিচ্ছি। তার মার তো এটা শুনে মাথা নষ্ট হয়ে যায়, যে কি বলে অলস লোকটা কি এখন বিছানায় শুয়ে হাগু দিতেছে। তিনি দৌড়ে সিউকের বাবার কাছে গিয়ে তার প্যান্টটা চেক করেন। এদিকে সিউকের পাতলা পায়খানা করা শেষ, তবে সে ফ্লাশ করে না, কারণ ফ্লাশ করলে সাউন্ড হবে। তাই সে তার হাগু ওইভাবেই কমোডে রেখে ঢাকনা লাগিয়ে দেয়, আর চুপ করে বাইরে এসে টেবিলে খাবার দেখে সেটা খেয়ে নেয়। এটা সেই খাবারটাই যেটা জুনচু তার মুখ থেকে বের করে তার প্রিয় ভাইয়ের জন্য রেখে দিয়েছিল। সিউ যখন এই খাবার খাচ্ছিল তখনই ভিতরের রুম থেকে তার ভাই এদিকেই আসছিল, তাই সে দ্রুত সোফার পিছনে যেয়ে লুকায়। কিন্তু জুনচু সোফার দিকেই আসছিল। সিউক তখন এসি অন করে দেয়। অটোমেটিক এসি অন হতে দেখে গাধাটা কিছুই বুঝতে পারে না, আর সেখানে থাকা টেবিলে বসে পেপার পড়তে থাকে। আর তার মা ওদিকে মুখ করে থালা বাসন ধুতে থাকে। তখন সে চান্স পেয়ে চুপি চুপি চলে যায় ওয়ার্ড্রোবের ভিতরে। এদিকে টেবিলে সিউকের জন্য রাখা খাবারটা কম দেখে মা মনে করে নিশ্চয়ই প্লেট থেকে এই জঙ্গলিটাই ভাগ মেরেছে। তাই জুনচুকে মা অনেক ধুলাই করে। সে বলে সে খায়নি, কিন্তু তার মা বলে তুই খাস নাই তো কি সিউক আসমান থেকে এসে খেয়ে গেছে নাকি? মিথ্যুক কোথাকার। বেচারি জুনচু আজাইরাই মার খেয়ে বাথরুমে ঢুকে যায়। বাট বাথরুমে কমোডের ঢাকনা ওপেন করতেই অপরূপ সুন্দর দৃশ্য দেখে বেরিয়ে পড়ে বাথরুম থেকে, আর তার মা বাথরুমে যায়। তিনিও কমোডের মায়াবী দৃশ্য দেখে এক চিল্লানি দেন জুনচুর উপরে, যে গাধার বাচ্চা হাগু দিয়ে শোপিসের মতো সাজায় রাখছোস কেন? এখন কি ফ্লাশ করাও তোরে শিখাই দিতে হবে? জুনচু আবারও বলে মা এটা আমি করি নাই, কিন্তু তার মা বলে তুই করস নাই তো কি সিউক আসমান থেকে এসে হাগু দিয়ে গেছে। বেচারা জুনচুর উপরে সব দোষ এসে পড়ে। এভাবেই সিউকের ওয়ার্ড্রোবে থাকতে থাকতে সকাল হয়ে যায়। ঘুম থেকে উঠে সিউক ওয়ার্ড্রোবের ভিতর থেকে শুনতে পারে যে তার মা বাবা তার নামই কথা বলছে, যে আহারে ছেলেটা ওই যে গেল, এখনো এলো না বাড়িতে, চলো ওর একটা ড্রয়িং টেবিল কিনেই দেই। এইসব শুনে ওয়ার্ড্রোবের ভিতরে থাকা সিউকের মনে লাড্ডু ফুটতে থাকে। তার বাবা মা এখান থেকে বাইরে গেলেই সে বেরিয়ে আসে। ফ্রিজে কিছু খেতে গেলে সে দেখে জুনচু তার মাকে যে মাস্কটা দিয়েছে সেটা এখানেই আছে। সিউক তখন সেই ফেস মাস্কের উপরে তার জাদু চালায়। এরপর ওয়ার্ড্রোবের ভিতরে একটা সুন্দর থাকার জায়গা বানায়। তার সব প্রয়োজনীয় জিনিস এখানে নিয়ে আসে। এইখানেই সে একটা সুন্দর রুম বানিয়ে ফেলে। ছোটবেলায় এরকম ওয়ার্ড্রোবের ভিতরে আমিও রুম বানিয়ে খেলতাম। সিউক ওয়ার্ড্রোবে একটা ফুটোও করে দেয়, যাতে সে বাইরে দেখতে পারে এই ফুটো দিয়ে। এরপর রাতে সে তার ফ্যামিলির সাথে কমেডি টিভি শো দেখতে থাকে ওয়ার্ড্রোবের ভিতরে থেকেই। রাতে সবাই ডিনার করার সময় সিউকের মায়ের তার কথা অনেক মনে পড়ে, যে সে না জানি কোথায় আছে। গাথাটার তো টাকা কামানোর মতো বুদ্ধি নাই, নিশ্চয়ই না খেয়ে পেট চ্যাপটা করে কোথাও বসে আছে। কিন্তু দেখা যায় ওয়ার্ড্রোবের ভিতরে সিউক বাড়ির খাবার চুরি করে আরামে গিলছে। রাতে ঘুমানোর সময় মা মুখে ফেস মাস্ক লাগানোর সময় দেখে প্যাকেট তো আগে থেকেই খোলা। এরপর তার মা আরো দেখে মাছটা খুবই বিরল প্রকৃতির। এরপর পরদিন সকালবেলা দেখা যায় সিউক তার ওয়েবটুন ড্রয়িং করছিল। তখন সে তার ফ্যামিলিকে কিছু কথা বলতে শুনে। তার মা তার বাবাকে বলছিল সিউককে জেনে গেল এই সিক্রেটটা। বাবা বলে হতে পারে, ও হয়তো নিজে নিজে খেয়াল করে এটা জানতে পেরেছে। যেমন ও হয়তো খেয়াল করেছে যে আমরা বাসার সবাই একদম ছোট ছোট মানুষ, তবে ও একাই যে কিনা খাম্বার মতো লম্বা, আর সে আমাদের সবার থেকে বেশি গাধাও। হতে পারে সিউকের বাবা মা এমন লম্বা গাধা ছিল। তবে আর যাই হোক, আমি তো সিউককে নিজের ছেলের মতোই ভালোবাসি। এইসব বলে তারা কাঁদতে থাকে। ওয়ার্ড্রোবের ভিতরে থেকে সিউক এসব শুনে কিছুই বুঝতে পারছিল না যে তারা এসব কি বলছে তার নামে। তখনই জুনচু বলে আচ্ছা সিউকের আসল মাটা কে? সিউকের মা তখন বলে আসলে সিউকের আসল মা আর কেউ না, বরং আমাদের বাসায় প্রায়ই আসা সেই সেলস ওম্যান। এটা শুনে তো সিউক অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যে সে এই ফ্যামিলির কেউই না, তার বাবা মা অন্য কেউ। আসলে এখানে হয়েছে কি, এরা
সবাই সব জেনে গিয়েছে কাল রাতে যখন এই গাধাটা ঘুমিয়েছিল, আর সবাই মিলে এখন সিওকের সাথে প্র্যাঙ্ক করছে। এরপর ফাইনালি সিওক বেরিয়ে আসে, তবে সে তাদের জানায় না যে সে ওয়ার্ড্রোবের ভিতরে ছিল এতদিন, যদিও এরা সবাই এই বিষয়ে আগে থেকেই জানে। সবাই একসাথে বসে টিভি দেখছিল, হাসছিল, এনজয় করছিল, বাট বেচারা সিওকের মনে তখনও দুঃখ ছিল যে সে এই ফ্যামিলির কেউই না, তার মা সেই সেলস উমেন। খাওয়া দাওয়া শেষ করার পর যখন সিওকের মা সব প্লেট নিয়ে যাচ্ছিল ওয়াশ করার জন্য, তখন সিওক বলে সে তার নিজের প্লেট নিজে ওয়াশ করবে। আসলে সিওক এটা এজন্য বলছিল কারণ তার ভিতরে একটা দুঃখ আছে। সিওক প্লেট ওয়াশ করবে এটা শুনে সবাই একদম অবাক। এরপর সিওক প্লেট ওয়াশ করতে গেলে তখনই দরজায় সেই সেলস উমেন আসে। সেলস উমেন এসেছে শুনে সিওক এক্সাইটেড হয়ে দরজা খুলতে যায়। এক বুক ভরা কষ্ট নিয়ে সে দরজা খুলে তার মাকে দেখার জন্য। সেলস উমেন সিওকে বলে, তুমি নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত, এই নাও এটা খাও। এইসব পেয়ে সিওক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ওই দিক থেকে তার আসল ফ্যামিলি তার ঢং দেখে হাসতে থাকে, আর সিওক বেচারা অনেক কাঁদে আর সেই মহিলার দেওয়া খাবার খেতে থাকে। এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আমি ওই ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে। সেকেন্ড পার্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, কিংবা তোমরা আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করলে সেখানে সব পার্ট পেয়ে যাবে। সেকেন্ড পার্টটা হতে যাচ্ছে আরো বেশি মজার। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। ওদেরকেও একটু হাসার সুযোগ করে দাও। দেখা হবে দ্য সাউন্ড অফ ইয়োর হার্ট ড্রামার সেকেন্ড পার্টে। বাই বাই।